আশা করি এই ভিডিওটি দেখার পর এসআইআর ফর্ম ফিল আপে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, কারণ এই একটি ভিডিওতেই আপনাদের সম্পূর্ণ এসআইআর ফর্ম ফিল আপের পদ্ধতি দেখাবো। পাশাপাশি বিবাহিত মহিলাদের জন্য এসআইআর ফর্ম ফিল আপটা কেমন হবে, বিবাহিত মহিলারা রিলেটিভ হিসাবে কাকে রাখবেন, বাবাকে রাখবেন না স্বামীকে রাখবেন, এবং যদি আপনার বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। পাশাপাশি যদি আপনি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বসবাস করেন সেক্ষেত্রে ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কেমন হবে, রিলেটিভ হিসাবে আপনি কাকে দেখাবেন, এই সমস্ত যাবতীয় তথ্য। এবং যদি ভোটার কার্ডে আপনার জন্ম তারিখ উল্লেখ না করা থাকে বা পুরনো ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কেমন হবে, এই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। পাশাপাশি সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের এসআইআর ফর্ম নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। যেমন এসআইআর ফর্ম কিন্তু প্রত্যেকের জন্য দুটো করে আসবে। একটা আপনারা প্রথমে ফিল আপ করে বিএলওকে দিয়ে দেবেন এবং আরেকটা ফিল আপ করে বিএলও সই করে আপনার কাছে রেখে দেবেন। এবং আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যেহেতু ফর্মটা বাংলায় দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবো, বাংলাতে ফিল আপ করবো নাকি ইংলিশে ফিল আপ করবো, কোন কালি দিয়ে ফিল আপ করবো। তো ফর্মটা বাংলায় রয়েছে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংলিশেও ফিল আপ করতে পারেন। তবে যদি বাংলাতে ফর্ম আপনারা ফিল আপ করেন অবশ্যই আধার কার্ডের জায়গা, ভোটার কার্ডের জায়গা এবং আপনার ডেট অফ বার্থ ইংলিশে লেখার চেষ্টা করবেন। অবশ্যই আধার কার্ড নাম্বারটা ইংলিশে লিখবেন, ভোটার কার্ড নাম্বারটাও ইংলিশে লিখবেন এবং পুরো ফর্মটা যেমন নাম, বাবার নাম, স্বামীর নাম, ঠিকানা এই সমস্ত কিন্তু আপনারা বাংলাতে লিখতে পারেন। আর কালি আপনারা কালো কালি অথবা ব্লু নীল কালি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময় কিন্তু কারোরই কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। অর্থাৎ যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে জমা করবেন তার সঙ্গে কিন্তু কারোরই কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। প্রত্যেকের নামই কিন্তু ড্রাফট ভোটার লিস্টে উঠবে যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন। যদি আপনি না করেন সেক্ষেত্রে অন্য ব্যাপার, কিন্তু যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন প্রত্যেককেই করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকের নামই কিন্তু ড্রাফট ভোটার লিস্টে উঠবে। কিন্তু পরবর্তী সময় এমন হতে পারে অনেকের ক্ষেত্রে ডকুমেন্ট দেখাতে হতে পারে। যেমন আপনার পরিবারে যদি কারোরই 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, এমনকি আপনারও না থাকে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। পাশাপাশি এমনও রয়েছেন আপনার হয়তো আগে অন্য জায়গায় ভোটার কার্ড ছিল, পরবর্তী সময় জায়গা আপনি চেঞ্জ করেছেন, বিধানসভা চেঞ্জ করেছেন, সেখানেও আপনি আবার নতুন একটি ভোটার কার্ড তৈরি করেছেন, তাহলে কিন্তু আপনার ইনিউমিনেশন ফর্ম দুটো জায়গাতেই যাবে। অর্থাৎ আগে আপনি যেখানে ছিলেন সেখানেও ইনিউমিনেশন ফর্ম যাবে এবং বর্তমানে আপনি যেখানে রয়েছেন সেখানেও কিন্তু ইনিউমিনেশন ফর্মটা আসবে। সেক্ষেত্রে যে কোনো এক জায়গা থেকে আপনাকে ভোটার কার্ডটা বাতিল করতে হবে। তার পাশাপাশি কিন্তু আপনারও হেয়ারিং হবে, কেন আপনার দু জায়গায় ভোটার কার্ড রয়েছে এই নিয়ে কিন্তু হেয়ারিং হবে। পাশাপাশি কিন্তু ডকুমেন্টও দেখাতে হতে পারে। এরকম বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু অনেকেরই ডকুমেন্ট দেখাতে হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী যে 11টি ডকুমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য 13টি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই হবে। তবে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা এসআইআর করতে পারবেন না, আধার কার্ডকে কিন্তু নির্বাচন কমিশন গণ্য করবে না। আধার কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু তার সঙ্গে আরও একটি ডকুমেন্ট আপনাকে যুক্ত করতে হবে। পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই চেষ্টা করবেন 1 থেকে 2 পৃষ্ঠা অন্তত আগে থেকে জেরক্স করে রাখার জন্য। কারণ ফর্মটা ফিল আপ করতে আপনার ভুল হতেই পারে, কাটাকুটি হতেই পারে। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে আপনারা ফর্মের 1 কপি জেরক্স অন্তত করে রাখবেন। তো এবার আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখে নেব, কাদের জন্য কেমন ফর্ম ফিল আপ হবে। আমি কিন্তু ফর্মটা আগে থেকেই ফিল আপ করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, সেক্ষেত্রে বুঝতে কিন্তু আপনাদের সুবিধা হবে। যেমন এই যে এসআইআর ফর্ম পেয়েছেন, এই এসআইআর ফর্মে কিন্তু প্রথমে আপনারা বিএলওর নাম এবং নাম্বার পেয়ে যাবেন। আপনারা অবশ্যই যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বিএলওকে ফোন করে নিতে পারেন, এখানে ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। আমি কিছু কিছু জায়গায় হাইড করে রেখেছি সিকিউরিটির কারণে। তো এইবার এই প্রথমে আপনারা ফর্মের মধ্যে যে ফিল আপ করবেন তার ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। যেমন নির্বাচকের নাম রয়েছে, অর্থাৎ কার নামে ভোটার কার্ড তার নামটা দেখতে পারবেন, নাম, পদবি, এপিক কার্ড নাম্বার দেখতে পারবেন, ঠিকানা দেখতে পারবেন এবং পশ্চিমবঙ্গ পিনকোড নাম্বার দেখতে পারবেন। পরবর্তী ক্রমিক সংখ্যা দেখতে পারবেন, অংশের নাম এবং নাম্বার দেখতে পারবেন,
পাশাপাশি আপনার বুথের নামটা দেখতে পারবেন এবং এখানে একটি কিউআর কোড আপনারা পাবেন, যেটা কিন্তু বিএলও স্ক্যান করবে। তবে চেষ্টা করবেন যখন ফর্মটিকে ফিল আপ করবেন, এই যে কিউআর কোড, এই কিউআর কোডে কোনো রকম কালি বা দাগ যেন না পড়ে। এবার ফর্মে কিন্তু প্রথম থেকেই বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটো আগে থেকেই ছাপানো থাকবে, কিন্তু এখানে আপনাকে রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে বা আপনি স্ট্যাপলার করতে পারেন। তো ফটোর ফরম্যাট কেমন হবে, ফটোর কী কী নিয়ম রয়েছে এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করেছি। মনে রাখবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাইট কালার রাখবেন, আর যে ফটো আপনি দেবেন সেই ফটোটাই কিন্তু পরবর্তী সময়ে ভোটার কার্ডে আসবে। এইবার চলে আসি ফর্ম ফিল আপে। তো ফর্ম ফিল আপে প্রথমে রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, জন্মের তারিখ। সেক্ষেত্রে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর ফরম্যাটে আপনারা এই জন্ম তারিখটা লিখবেন। এবার অনেকেরই কিন্তু ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ থাকে না, শুধুমাত্র সালটি উল্লেখ করা থাকে। আবার অনেকের ক্ষেত্রে ভোটার কার্ডে জন্ম তারিখ থাকেই না, শুধুমাত্র ভোটার কবে হয়েছেন সেই ডেটটা দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনার যে অন্য ডকুমেন্ট রয়েছে, যেমন আধার কার্ড হতে পারে, আমি বিএলওকে জিজ্ঞাসা করেই কথাগুলো বলছি, আপনার আধার কার্ড দেখে আপনি ডেট অফ বার্থটা দিতে পারেন। আবার এখানে অনেকের সমস্যা হতে পারে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের ডেট অফ বার্থের মিল নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি যে ডেট অফ বার্থ এখানে দেবেন পরবর্তী সময় কিন্তু সেই ডেট অফ বার্থটি আপনার ভোটার কার্ডে আসবে। সেক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ মেনশন নাও করা থাকে, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, আপনি আধার কার্ড দেখে বা অন্য কোনো ডকুমেন্ট দেখে এখানে আপনি ডেট অফ বার্থটা বসাতে পারেন। বসানোর পর পরবর্তী রয়েছে আধার নাম্বার। তো আধার নাম্বার কিন্তু ঐচ্ছিক, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড নাম্বার চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার। এর পরবর্তী মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন পিতা অথবা অভিভাবকের নাম। তো এখানে আপনারা পিতার ওপর টিক করে এখানে আপনার বাবার নামটা লিখবেন, ঠিক আছে? এখানে আপনার বাবার নাম লিখবেন। এইবার অনেকের বাবা মারা গেছেন বা অনেকের মা মারা গেছেন, সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছিলেন যে আমরা কি দেব। তো যদি বাবা মারা গিয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এলটি দিয়ে আপনি বাবার নামটা লিখবেন, ঠিক আছে? এলটি দিয়ে তারপর বাবার নাম লিখবেন। আবার এমনও হতে পারে যে আপনার বাবা মারা গেছে 2002-এর আগে, সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করাই রয়েছে পিতার নাম বা অভিভাবকের এপিক নাম, বা যদি থাকে, যদি আপনার বাবা 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে বা না থাকে, যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এলটি দিয়ে ফিল আপ করবেন। এবং যদি ভোটার কার্ড না থাকে তাহলে আপনাকে ভোটার কার্ড নাম্বার না লিখলেও চলবে। যাদের বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা অবশ্যই এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। পরবর্তী মায়ের নাম, এখানে কিন্তু মায়ের নামটা লিখতে হবে, ঠিক আছে? মায়ের নামটা লিখবেন। আর এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটা কিন্তু 2025 সালের ভোটার কার্ডে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস হিসাবেই লিখতে হবে। 2025 সালে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসে কিন্তু এই ফরম্যাটটা আপনাকে লিখতে হবে। এইবার যদি কারো মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এলটি দিয়ে মায়ের নামটি লিখবেন। যদি মায়ের ভোটার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে মায়ের ভোটার কার্ড নাম্বারটা দেবেন। দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন স্বামী অথবা স্ত্রীর ডিটেলসও কিন্তু এখানে রয়েছে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে চেষ্টা করবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন, ঠিক আছে? অবশ্যই লিখে দেবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর যে ভোটার কার্ড নাম্বার সেটা আপনারা লিখবেন। এটা কিন্তু দুটো ক্ষেত্রেই হবে। যদি বিবাহিত পুরুষরা ফর্মটা ফিল আপ করে সেক্ষেত্রে স্ত্রীর নামটা এখানে লিখবেন, ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। যদি বিবাহিত মহিলারা ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে তার স্বামীর নাম লিখবেন, পাশাপাশি স্বামীর ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। এটা হলো 2025-এ ভোটার কার্ডে যা তথ্য রয়েছে সেই হিসাবে দেবেন, যা লেখা রয়েছে সেই হিসাবে আপনারা দেবেন। এবার চলে আসি পরবর্তী ফরম্যাটে। এটাই হলো মূল, অর্থাৎ এটাই কিন্তু আপনাদের যাবতীয় সমস্যা রয়েছে, এই ফরম্যাটেই যাবতীয় সমস্যা রয়েছে। তো এখানে আমি মেনশন করেই দিয়েছি, এই যে এই ফরম্যাটটা যেটা দেখতে পাচ্ছেন বাঁ পাশের কলাম, এই বাঁ পাশের কলামটা কিন্তু 2002 সালের নিয়মে হবে, ঠিক আছে? যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে 2002 সালে যে ডিটেলস ছিল সেটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এক কথায় বলতে গেলে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারাই কিন্তু এই বাঁ পাশের কলামটা ফিল আপ করবে। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারা এই বাঁ পাশের কলামটা ফাঁকা রাখবেন, শুধুমাত্র রিলেটিভ দেখিয়ে এই ডান পাশের কলামটা আপনারা ফিল আপ করবেন। এইবার যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে আপনার নাম লিখতে হবে।
2002 সালের ভোটার কার্ড অনুযায়ী আপনাকে ডিটেলস দিতে হবে। যদি 2002 সালে আপনার নাম পদবি ভুল থাকে সেই ভুলটাই আপনারা এখানে লিখবেন, ঠিক আছে, 2002 সাল অনুযায়ী। পরবর্তী এপিক নাম্বার, এইবার অনেকেরই কিন্তু এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। হতে পারে আগে WB সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড ছিল 2002 সালে, কিন্তু পরবর্তী সময়ে সেটা চেঞ্জ হয়ে অন্যরকম নাম্বার এসছে। তবুও কিন্তু আপনি 2002 সালের যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটাই লিখবেন, অর্থাৎ WB দিয়ে যে সিরিয়াল নাম্বার সেটাই আপনি লিখবেন। 2025-এ যে নতুন নাম্বার এসছে বা 24-এ যে নতুন নাম্বার এসছে সেই ভোটার কার্ড নাম্বারটা লিখবেন না। এবং আত্মীয়ের নাম, যদি আত্মীয়ের নামে কোনো ভুল থাকে সেই ভুলটাই আপনি লিখবেন। এইখানে অনেকের সমস্যা রয়েছে, আত্মীয়ের নামটা কি লিখব, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তো এখানে আত্মীয়ের নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি স্বামী অথবা পিতার নাম দিতে পারেন। অনেক সময় হয়ে থাকে, অনেক সময় এমন হয় যে বিবাহিত মহিলারা শ্বশুর বাড়িতে থাকেন না, ডিভোর্স হয়ে গেছে, বাপের বাড়ি চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্বামীর নাম অথবা পিতার নাম দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে থাকে এবং যদি আপনি স্বামীর সঙ্গে থাকেন, ভোটার কার্ড ট্রান্সফার না করান, তাহলে কিন্তু আপনি এখানে আপনার স্বামীর নাম লিখবেন, কারণ ওপরে কিন্তু আপনার স্বামীর ডিটেলসই রয়েছে এবং ভোটার কার্ডেও কিন্তু আপনার স্বামীর ডিটেলস রয়েছে। আর যদি আপনি অবিবাহিত মহিলা হয়ে থাকেন কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার বাবার নামটি লিখবেন। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন সম্পর্ক। তো আপনি যাকে আত্মীয় হিসাবে রাখলেন তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে, বাবা অথবা স্বামী যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। তো এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও একই, বিবাহিত পুরুষদের ক্ষেত্রেও একই। যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার নাম লিখবেন, আপনার 2002 সাল অনুযায়ী ভোটার কার্ড নাম্বারটা লিখবেন এবং এখানে আপনার বাবার নাম লিখবেন, ঠিক আছে। পরবর্তী সম্পর্ক আপনি লিখে দেবেন, বাবা অথবা স্বামী সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এইবার জেলা, তো জেলা আপনার কোনটা রয়েছে সেই জেলা লিখবেন। 2002 সালে কোন জেলা ছিল, অনেকের জেলা পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে জেলা ছিল বা যে জেলায় আপনি ছিলেন সেই জেলার নামটাই কিন্তু এখানে লিখবেন, শুধুমাত্র জেলার নাম লিখবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে 2002 লিখে দিয়েছি, আপনারা শুধুমাত্র জেলার নামটা লিখবেন। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন রাজ্যের নাম। তো অনেকের রাজ্যও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, অনেকে অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন। যদি আপনি ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুন না কেন, 2002 সালে বা 2004 সালে যে এসআইআর নিয়ম ছিল, 2002 অথবা 2004-এ ভোটার লিস্টে যে রাজ্যে আপনার নাম রয়েছে সেই রাজ্যের নামই কিন্তু আপনি লিখবেন, সেটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও। যদি আপনি অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে থাকেন এবং 2002 সালে সেই রাজ্যে আপনার নাম ছিল, তবে অবশ্যই কিন্তু আপনাকে সেই রাজ্যের নামটি লিখতে হবে। যদি কোনো কারণে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন কিন্তু পরবর্তী সময় ভোটার কার্ড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট দেখাতে হতে পারে, অথবা আপনার বাবার যে নাম ছিল 2002 সালের লিস্টে সেই লিস্টটা দেখাতে হতে পারে, ঠিক আছে। এটা গেল মূল নিয়ম। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেকের, সেক্ষেত্রে 2002 সালের যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা এখানে লিখবেন। লেখার পর বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত ছিল, আপনারা কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বার এই ফর্মটার ওপরেই পেয়ে যাবেন, ডান পাশে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এই ফর্মের ওপরেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখে দেবেন এবং অংশ নাম্বারও কিন্তু আপনারা ফর্মের ওপরেই দেখতে পারবেন। অংশ নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন ফর্মের ওপরে, আপনার সেখান থেকে দেখে লিখে দিতে পারবেন, ঠিক আছে। এখানে অংশ নাম্বার দেওয়া থাকবে, পাশাপাশি ক্রমিক নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। তো পরবর্তী সময় ক্রমিক নাম্বার যে জায়গাটা রয়েছে সেখানে আপনারা ক্রমিক নাম্বার, অংশ নাম্বার এবং বিধানসভা নাম্বার কিন্তু সম্পূর্ণটা আপনারা ফর্মের ওপরে পেয়ে যাবেন, সেটাও কিন্তু 2002 সালের অনুযায়ী হবে। বা পাশের কলামটা কিন্তু সম্পূর্ণ 2002 সালের হিসাবেই হবে। এবার ডান পাশের কলাম, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারা কিন্তু রিলেটিভ দেখিয়ে ফর্মটাকে সাবমিট করতে পারে। এসআইআর এর যে নিয়ম, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি সম্পর্ক দেখিয়ে, বা যদি আপনার বাবা মায়ের নাম অথবা দাদু দিদার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে সেই সম্পর্ক দেখিয়েও কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবেন, তাহলে কিন্তু কোনো রকম হেয়ারিং হবে না। এইবার দেখুন এই যে ডান পাশের কলাম, এটাও কিন্তু 2002 সাল অনুযায়ী ফিল আপ হবে। যেমন যদি 2002 সালে আপনার বাবার নাম অথবা মার নাম অথবা দাদুর নাম ভুল থাকে, সেই ভুলটাই কিন্তু আপনাকে লিখতে হবে। কেন আমি বলছি, এখানে কিন্তু আমি ভুলটা লিখেছি, এখানে কিন্তু ভুলটাই আপনারা লিখবেন, শুধুমাত্র এই কলামটাই।
কারণ 2025-এর যে কলাম সেটা আপনি আগেই এখানে ফিল আপ করেছেন এবং এখানে কিন্তু আপনার বাবার নামটা ঠিক রয়েছে। আপনি তাপস বানাম দেখতে পাচ্ছেন, এটা 2002 সাল অনুযায়ী, পরবর্তী সময় সংশোধন হয়েছে, সেক্ষেত্রে যে সত্যিকার যে নামটা বা স্পেলিংটা সেটা কিন্তু চলে এসছে এখানে, কিন্তু 2002 সালে ভুল ছিল, সেই ভুলটাই আপনাকে এখানে লিখতে হবে, বাবার নামটা হোক বা মার নামটা হোক, ঠিক আছে, যাকে আপনি আত্মীয় রাখবেন তার ভুল নামটাই লিখবেন। লেখার পর এপিক কার্ড নাম্বার, এবার এখানেও কিন্তু ভোটার কার্ড নাম্বারটা 2002 সালে WB দিয়ে যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটাই দেবেন। অর্থাৎ যদি WB সিরিয়াল নাম্বার থাকে 2002 সালে আপনার আত্মীয়র অথবা বাবা মায়ের, সেক্ষেত্রে কিন্তু সেই 2002 সালের ভোটার নাম্বারটাই লিখবেন, কারণ ওপরে আপনি 2025 সালের নতুন ভোটার কার্ড নাম্বার দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক করতে সুবিধা হবে। অর্থাৎ আপনার বাবার যে ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু তারা ফর্মটা দেখলেই বুঝতে পারবে। সেক্ষেত্রে 2002-এর নিয়মে কিন্তু আপনারা ডান পাশের কলামটা ফিল আপ করবেন। পরবর্তী আত্মীয়ের নাম, এখানে আপনার বাবার নাম দেবেন, বাবার নাম দিতে পারেন অথবা দাদুর নাম দিতে পারেন, দিদার নাম দিতে পারেন, মার নাম দিতে পারেন। যদি বাবা কোনো কারণে বেঁচে না থাকেন সেক্ষেত্রে মায়ের নাম দিতে পারেন। এমনও হতে পারে আপনার বাবা মার কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি দাদু অথবা দিদার নাম বাবার বাড়ির পক্ষে, ঠিক আছে, বাবার বাড়ির পক্ষে দাদু অথবা দিদার নাম দিতে পারেন। এইবার মহিলাদের ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু আত্মীয় নামের জায়গায় বাবার নামটা লিখবেন এবং সম্পর্ক কিন্তু আপনার বাবা মার নাম লিখতে পারেন, ঠিক আছে। এমনও হতে পারে যে আপনি বিবাহিত কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা আপনার বাবা অথবা মায়ের দেখাতে হবে। অর্থাৎ এই জায়গায় যদি বিয়ে করার পর আপনি ভোটার কার্ড তৈরি করে থাকেন বা যদি আপনি ট্রান্সফার হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাবা মায়ের নাম, বাবা অথবা মায়ের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। ওপরে আপনারা পেয়ে যাবেন, এখানে ফিল আপের সময় বাবা মায়ের নাম পেয়ে যাবেন, সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনাকে সেটাই লিখতে হবে। লেখার পর সম্পর্ক লিখবেন, কার নাম আপনি দেবেন তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে। যদি আপনি বাবা মা, বাবার বাড়ির পক্ষে দাদু দিদা অথবা মেয়ের বাড়ির পক্ষে দাদু দিদা, যাকে আপনি খুশি দিতে পারেন, কিন্তু এর বাইরে যদি আপনি কারোর নাম দেন সেক্ষেত্রে কিন্তু হেয়ারিং হতে পারে। পরবর্তী জেলার নাম, 2002 সালে যে জেলা ছিল আপনার, জেলা পাল্টাতে পারে, সেক্ষেত্রে সেই জেলার নাম লিখবেন। লেখার পর রাজ্যের নাম লিখবেন, পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। এগুলি পাল্টাতেই পারে, কোনো রকম সমস্যা নেই, তবে 2002 সালে অনুযায়ী কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনার বাবার ফর্মে অথবা মায়ের ফর্মে অথবা দাদুদের ফর্মে আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে বিধানসভার নাম্বারটা লিখে দেবেন। একই হবে বিধানসভা নাম্বার, অংশ নাম্বারটা লিখে দেবেন, সেটা ফর্মের ওপরে আপনি পেয়ে যাবেন এবং ক্রমিক সংখ্যা আপনি এখানে লিখে দেবেন, সেটাও কিন্তু আপনারা ফর্মের ওপরেই পেয়ে যাবেন। এইবার এই যে ফর্ম ফিল আপটা করলেন, এই ফর্ম ফিল আপ করার পর কিন্তু একটা সইয়ের জায়গা রয়েছে, এখানে আপনারা সই অথবা টিপ সই করে দেবেন। যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন, যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে টিপ সই করবেন। হতে পারে আপনি বাড়িতে নেই, আপনার বাড়ির লোক ফর্মটা ফিল আপ করছে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনার নামটা লিখবে এবং গ্যারান্টার হিসাবে যিনি ফর্মটি ফিল আপ করলেন বা যিনি আপনার বাবা হন বা মা হন তার সইটা কিন্তু এখানে করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু মেনশন করা রয়েছে। নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্য, সাবালক সদস্য স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ, এখানে কিন্তু তারিখও আপনাকে দিতে হবে। তো এই ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি। আশা করি সম্পূর্ণ ডিটেলস আপনাদের বোঝাতে পেরেছি। আপনাদের এক একজনের মনে এক এক রকম প্রশ্ন ছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকতেই পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় কিন্তু সেই নিয়েও যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমি ভিডিও তৈরি করব এবং সমস্ত ডিটেলস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ছিল আজকের এসআইআর ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।